প্রিয় শিক্ষার্থী, খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত দ্বাদশ শ্রেণীর অনলাইন উচ্চতর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আজকে খুবই একটা মজার জিনিস আমি তোমাদের পড়াবো। সেটি হচ্ছে এই জিনিসটির সঙ্গে কিন্তু আমাদের বাস্তব জীবনের অনেকগুলো বাস্তব জীবনের সবকিছু ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু এই জিনিসটা আমরা উপলব্ধি করতে পারি না। আমরা আসলে অভিজ্ঞতা দিয়ে আমরা কিন্তু শিখে যাই। আজকে আমি আমাদের প্রত্যেকের জীবনের একটি অবশ্যই উদ্দেশ্য আছে। তুমি কি করতে চাই? আমি একটা ব্যবসা করতে চাই ধরে নাও। তাহলে আমি এই ব্যবসা করতে গেলে কোন কোন জিনিসের উপর আমাকে নির্ভর করতে হবে, এটিও যেমন আমাদের একটা ভাবার বিষয়। আমার এই ব্যবসার জন্য আমার সীমাবদ্ধতাগুলো কি কি। সুতরাং এটি কিন্তু একজন সকালবেলা তোমাদের বাসায় যে সবজি বিক্রিতে করতে আসে সে থেকে শুরু করে প্রত্যেকের সাথে কিন্তু এই সম্পর্কগুলো জড়িত আছে। অর্থাৎ প্রত্যেকের জীবনে একটা লক্ষ্য আছে, আমি কি করতে চাই। ধরে নাও আমি যদি একটা ব্যবসা করতে চাই, তাহলে যদি বলি আমি এমন একটা ব্যবসা করতে চাই, আমি একটা ইলেকট্রনিক্সের দোকান করতে চাই যেখানে মনে করো আমি টেলিভিশন এবং রেডিও বিক্রি করতে চাই। যদিও রেডিওর এখন প্রচলন নাই, আমি টেলিভিশন এবং মোবাইল সেটের কথা ধরে নিতে পারি। টিভি এবং মোবাইল আমি বিক্রি করতে চাই। তাহলে প্রশ্ন হচ্ছে, একটা টিভি বিক্রি করলে আমি সেখানে কত প্রফিট পাবো? ঠিক আছে, আমি তাহলে কত প্রফিট পাবো, সেখানে আমার লাভটা কত? আমি একটা মোবাইল বিক্রি করলে সেখান থেকে আমার লাভটি কত? তাহলে আমি আমার জন্য কয়টি টিভি কয়টি মোবাইল রাখলে আমার জন্য কিন্তু সেটি ভালো হবে, দোকানের জন্য ভালো হবে, আমার ব্যবসার জন্য ভালো হবে। প্রিয় শিক্ষার্থী, এখানে সবচেয়ে প্রথম যে ব্যাপারগুলো আছে, আমার কয়টি মোবাইল বিক্রি হবে সপ্তাহে বা কয়টি টিভি বিক্রি হবে, এটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এখানে। আরেকটা জিনিস, আমার সীমাবদ্ধতাগুলো কি কি। আমার দোকানের স্পেসটা কি ছোট না স্পেসটা অনেক বড়? অর্থাৎ জায়গার সীমাবদ্ধতা থাকতে পারে, আমার অর্থের সীমাবদ্ধতা থাকতে পারে, যে আমি কত ডলার বিনিয়োগ করতে চাই সেখানেও কিছু সীমাবদ্ধতা থাকতে পারে। আমার দোকানে শ্রমিক লাগতে পারে, অর্থাৎ আমি কয়জন আমি দোকানের জন্য কর্মচারী আমি নিয়োগ দিতে পারবো, সেটিও আমার নিশ্চয়ই সীমাবদ্ধতা আমার এটির পরে কিন্তু ডিপেন্ড করে। তাহলে তুমি যখন যোগশ্রী প্রোগ্রাম নিশ্চয়ই একটা আইডিয়া পেয়েছো। যোগশ্রী প্রোগ্রাম হচ্ছে এমন এক ধরনের প্রোগ্রামিং যা আমাদের বাস্তব জীবনের বিভিন্ন সমস্যার কিন্তু সমাধান করে দিতে পারে। তারা আমরা কোনটি করলে আমাদের জন্য ভালো। আমরা সবসময় চাই যে আমাদের পকেটে যখন টাকা আসে সেই টাকাটা যেন বেশি আসে, আর আমরা এটা চাই আমার পকেট থেকে যখন টাকা চলে যাবে সেই টাকাটি যেন আমাদের কম যায়। অর্থাৎ এটি আমাদের উদ্দেশ্য, আর সেই উদ্দেশ্য সার্থক করার জন্য যোগশ্রী প্রোগ্রাম তোমাদের সাথে আছে সবসময়। তাহলে যোগশ্রী প্রোগ্রাম পড়ার জন্য সবচেয়ে প্রথমে যেটা জানতে হবে যে যোগশ্রী প্রোগ্রামটা কি। আমরা বলছি সর্বনিম্ন বিনিয়োগ করে, অর্থাৎ তুমি সবচেয়ে কম টাকা বিনিয়োগ করে সবচেয়ে বেশি মুনাফা অর্থাৎ সবচেয়ে বেশি প্রফিট তুমি অর্জন করার জন্য কোনো একটা গাণিতিক মডেলকে যদি তিনটা ধাপে বিভক্ত করার কথা বলা হয়েছে। প্রথমটা হচ্ছে সিদ্ধান্ত চলক, এরপরে হচ্ছে উদ্দেশ্য ফাংশন। আবারও বলছি, কোনো একটা পরিকল্পনাকে যদি তুমি 3 ভাগে ভাগ করতে পারো, এটি আমার পরবর্তী ক্লাসে আমি আরো ভালো করে এটি দেখানোর চেষ্টা করব। নাম্বার 1 হচ্ছে সিদ্ধান্ত চলক, কোন চলকের উপর আমার নির্ভর করতেছে। যদি আমি একটা মোবাইল একটা দোকানে আমি বলেছি মোবাইল এবং টিভি বিক্রি করতে চাই, তাহলে আসলে কয়টি মোবাইল কয়টি টিভি বিক্রি হচ্ছে এর উপর কিন্তু সবকিছু ডিপেন্ড করছে। সুতরাং সেখানে সিদ্ধান্ত চলক হচ্ছে কয়টি টিভি এবং কয়টি মোবাইল বিক্রি হচ্ছে এটি। অর্থাৎ তাহলে প্রথমত হচ্ছে সিদ্ধান্ত চলক, তারপরে যেটা আছে উদ্দেশ্য ফাংশন। আমার উদ্দেশ্যটা কি? আমার বেশি প্রফিট করা, অর্থাৎ লাভটা যেন বেশি হয়, এটি আমার উদ্দেশ্য। আর সর্বশেষ হচ্ছে আমার সীমাবদ্ধতাগুলো কি কি। এইভাবে যদি ক্যান্ট্রোভিচের নিয়মে, ক্যান্ট্রোভিচ মূলত এটা হচ্ছে যোগশ্রী প্রোগ্রামের আবিষ্কারক, ওনার কিছু পদ্ধতি আছে, ওনার ওই স্টেপগুলো অনুসরণ করে যদি ওনার মতো করে তুমি সাজাও তাহলে সেটি একটি যোগশ্রী প্রোগ্রাম হবে। প্রিয় শিক্ষার্থী, আমি যোগশ্রী প্রোগ্রাম পড়ার জন্য অবশ্যই আমার এই সিম্বলগুলো শুরুর ক্লাসে পড়ানো উচিত ছিল। যে কি কি পড়ানো উচিত ছিল, যে কোনটিকে সিদ্ধান্ত চলক বলে, কোনটি উদ্দেশ্য ফাংশন বলে, কোনটি সীমাবদ্ধতা, আরো কতগুলো জিনিস। আমাদের ফ্যাসিবল রিজিয়ন অর্থাৎ অনুকূল সমাধানের অনুকূল এলাকাটা কি, এই জিনিসগুলো আসলে পড়িয়েই অঙ্কে যাওয়া উচিত। কিন্তু আমি একটু পড়ানোর টেকনিকের কারণে এই জিনিসগুলো আমি আমার পরবর্তী ক্লাসে তোমাদের শেখানোর চেষ্টা করব, এবং অঙ্কের মাঝেই আমি এই সিম্বলগুলো তোমাদের চিনিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, আমি সরাসরি অঙ্কে চলে যেতে চাই। আমি এখানে অনেকগুলো থিওরি আছে যেগুলো বই থেকে তোমরা পড়ে নিতে পারো। থিওরি আগে এক সময় আসতো, এখন সৃজনশীল হওয়ার পরে এখানে থিওরি খুব বেশি আসবে না, আসলে হয়তো 2-1 নম্বরে আসবে। যোগশ্রী প্রোগ্রামের প্রয়োজনীয়তা কি, যোগশ্রী প্রোগ্রামের সুবিধা কি, যোগশ্রী প্রোগ্রামের গঠন, এগুলো তোমরা পড়ে নেবে। যোগশ্রী প্রোগ্রামের গঠন, যোগশ্রী প্রোগ্রামের সুবিধা আর যোগশ্রী প্রোগ্রামের ব্যবহার, এইগুলো একটু দয়া করে সবাই পড়ে নেবে। আমি এখন সরাসরি অধ্যায়ের অঙ্কে চলে যেতে চাই। এই অধ্যায়ের অঙ্ক একটু বড়, যে কেউ দেখলে হয়তো তোমরা অনেকেই ভয় পেয়ে যাও, কিন্তু এখানে ভয় পাওয়ার কিছু নেই। ইতিমধ্যে আমি একটা অঙ্ক করে রেখেছি, দেখতে ভয় লাগছে যে এত বড় একটা অঙ্কের মাঝে আমি দাঁড়িয়েছিলাম। অঙ্কটি যদি বুঝিয়ে দিই, অঙ্কের মাঝে আসলে কিছুই নেই,
তোমরা চাইলে আরো কিছুটা হয়তো লেখা কাটছাট করতে পারো, তবে মূল জিনিসটা কিন্তু ঠিক থাকতে হবে। অনেকেই সবাই গ্রাফ বাদ দিয়ে যদি অঙ্কটা করো তাহলে কিন্তু নাম্বার 0 হবে, কারণ সবকিছু গ্রাফের উপর ডিপেন্ড করছে। অঙ্কটি আমি পূর্ণাঙ্গ করিনি, আমি কিছু কিছু অংশ বাদ রেখেছি, সেগুলো তোমাদের বোঝানোর সময় সেগুলো পূরণ করবো। দেখো এত বিশাল একটা লেখা, এটি কোনো অবস্থায় বোর্ডটি 2বার বা 3বার মুছলেও আসলে এত বিশাল এক লেখাটি লেখা সম্ভব ছিল না। তাই আমি ক্লাসের শুরুতেই লিখে নিয়েছি, নিম্নে যুগশ্রী প্রোগ্রামের লেখচিত্রের সাহায্যে সমাধানটি লেখচিত্রের সাহায্যে সমাধান করে সম্ভাব্য এলাকা, কৌণিক বা প্রান্তিক বিন্দু নির্ণয় করে। এই যে সম্ভাব্য এলাকা, যেটি তোমাদের আমি বলছিলাম যে সমাধানের অনুকূল এলাকা, যেটাকে আমরা বলছি ফ্যাসিবল রিজিয়ন, সেই জায়গাটা কি, এই ডেফিনেশনটি তোমরা বই থেকে অবশ্যই পড়ে নেবে। সমাধানের অনুকূল এলাকাটা কি, সমাধানের কৌণিক প্রান্তিক বিন্দুগুলো কি কি। আমাদের প্রথম টার্গেট হচ্ছে সমাধানের অনুকূল এলাকা, কৌণিক প্রান্ত বিন্দুগুলো নির্ণয় করতে হবে এবং তার থেকে সর্বোচ্চকরণ, অর্থাৎ এটি আমাদের টার্গেট যে সর্বোচ্চকরণ করতে হবে। আমরা অঙ্ক এই জাতীয় অনেকগুলো অঙ্ক আছে, আমি যে কোনো একটি অঙ্ককে সিলেক্ট করে নিয়েছি। দেখো z = 2x + 3y, অর্থাৎ এইটাকেই সর্বোচ্চকরণ করতে হবে। তার জন্য শর্তগুলো কি কি, এইগুলো হচ্ছে শর্ত, অর্থাৎ এই শর্তগুলোর উপর ডিপেন্ড করে এর মানটাকে সর্বোচ্চকরণ করতে হবে। তোমরা দেখলে অনেকে ভয় পাচ্ছ, দেখো এই পাশে কিছুই নেই, সমাধান এখান থেকে শুরু। প্রদত্ত শর্তগুলো বা অসমতাগুলো, এইগুলো লিখেছি। প্রদত্ত অসমতাগুলো এত এর সাপেক্ষে অবিষ্ট ফাংশন, এই যে z যেটা থাকবে সেটা হচ্ছে অবিষ্ট ফাংশন, এর মান এর সর্বোচ্চ মান নির্ণয় করতে হবে। তাহলে বলতো এটুকু কি আমি কিছু লিখেছি? কিছুই লিখিনি, বলেছি এই শর্তগুলোর সাপেক্ষে এর মান সর্বোচ্চকরণ করতে হবে। তাহলে এটুকু তো তোমার এমনি হয়ে গেছে। প্রদত্ত, গত ক্লাসে আমি বলেছিলাম যে অসমতার কখনো লেখচিত্র আঁকা যায় না, আমাকে সমতা বা ইকুয়াল করে নিতে হয়। তাই দেখো এখানে প্রদত্ত অসমতাগুলো অনুরূপ রৈখিক সমীকরণ, মানে কি, সরলরেখা করে নিয়েছি, মাঝখানে এখানে ইকুয়াল নিয়েছি। আর সরলরেখার সমান ছবি কি করে আঁকতে হয় সেটা নিশ্চয়ই আমি তোমাদের 1.2 অধ্যায় যে অসমতার লেখচিত্র আমি শিখিয়েছি। তাহলে দেখো 10 দিয়ে যদি ভাগ করে দাও তাহলে x/10 প্লাস, এখানে যদি 10 দিয়ে ভাগ করে দাও 2 এর সাথে কাটাকাটি হলে এখানে 5 হয়ে যায়। এটাকে সবগুলোকে 6 দিয়ে ভাগ করে দিয়েছি। x = 4, y = 0। তার মানে যে অসমতাগুলো ছিল সেগুলো খালি সমীকরণ নিয়ে ওই যে x/a + y/b = 1 আকারে আনার চেষ্টা করছি। তারপরে এই পাশে আমি কিছুই করিনি বললেই চলে, একদম আমি এই পাশ থেকে এই পাশে চলে আসলাম। এবং এই পাশে লেখাগুলো কি কি, একদম লিখেছি ছক কাগজে সমীকরণগুলো লেখচিত্র অঙ্কন করে এর সাহায্যে প্রদত্ত অসমতাগুলোর সমাধান সেট, অর্থাৎ অনুকূল এলাকা চিহ্নিত করে ছায়ায়িত করি। এইসব কথাবার্তা তোমরা যত পারো কম পারো লিখবা, কোনো অসুবিধা নেই। মূল ব্যাপারটি হচ্ছে এখান থেকে এই সমীকরণ থাকতে হবে, তার থেকে একটা গ্রাফ থাকতে হবে, তার থেকে সেট বিন্দুগুলো বের করতে হবে, আর সেখান থেকে জেড এর মানটা বের করতে হবে। এটাই হচ্ছে মূল কথা। স্কেল নির্ধারণ, এটি অবশ্যই তোমরা লিখবে। স্কেল নির্ধারণটা কেন তোমরা পরীক্ষার সময় সবাই কিন্তু বাদ দিয়ে দাও, স্কেল নির্ধারণ এটি অবশ্যই লিখতে হবে। আমি 1 ঘর সমান 1 একক ধরেছি, x অক্ষ y অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের 1 ঘর সমান। আমি এখন দেখাবো এই ছবিটা কি করে আঁকতে হয়। দেখো x অক্ষের খণ্ডিত অংশ হচ্ছে 10, তাই দেখো আমি এখানে নিয়েছি এই যে 1 2 3 4 5 6 7 8 9 10, এই হলো 10। তাহলে এখানে একটা ফোঁটা দাও। আর y অক্ষের খণ্ডিত অংশ হচ্ছে 5, দেখো এইটা, এই যে 10 আর 5 এটাকে আমি যোগ করে দিয়েছি। এটাকে যোগ করে দিলে যে সমীকরণটি সেটির নাম হচ্ছে 1 নম্বর সমীকরণ। তারপর দেখো x অক্ষের খণ্ডিত অংশ 6, এখানে 5 ছিল তাহলে এই হচ্ছে 6, y অক্ষের খণ্ডিত অংশ 6, এই 6 6 তুমি স্কেল দিয়ে যোগ করে দাও, যোগ করে দিলে এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ, তাই এখানে লিখেছি 2 নম্বর। x = 4, দেখো y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ, 4 একক ডান দিক দিয়ে যাবে, 1 2 3 4, 4 একক ডান দিক দিয়ে y অক্ষের সমান্তরাল, অর্থাৎ x = সামথিং থাকলে সেটি y অক্ষের সমান্তরাল। যদি x = -4 থাকতো তাহলে নেগেটিভ দিকে 4 একক বামে দিয়ে যেত। x = 0, নিশ্চয়ই তোমরা জানো এটি y অক্ষের সমীকরণ হচ্ছে x = 0, তাহলে এটি হচ্ছে 4 নাম্বার। আর 5 নাম্বার হচ্ছে y = 0, দেখো y = 0 নিশ্চয়ই সেটি x অক্ষের সমীকরণ, আর x = 0 হচ্ছে y অক্ষের সমীকরণ। তাহলে এই সোজা আমি 5 নাম্বার দিয়েছি, এই সোজা আমি 4 নাম্বার দিয়েছি। আমি এখানে অনুকূল এলাকাটা আমি সিলেক্ট করিনি, তোমাদের আমি এটা বুঝিয়ে দেব। লক্ষ্য করো, আমি গত ক্লাসেও বলেছিলাম যে 0 0 দিয়ে সিদ্ধ করো। তুমি প্রথমে এটাকে টার্গেট করো, x এর জায়গায় 0, y এর জায়গায় যদি 0 বসাও তাহলে 0 < 10, এটা কিন্তু সত্য। অর্থাৎ 1 নম্বর যে দিক প্রকাশ করতেছে এ বলছে এর সমাধানের অনুকূল এলাকাটা হবে মূলবিন্দুর দিকে। 2 নম্বরও যদি 0 0 বসাও, দেখো 0 + 0 0 < 6, অর্থাৎ এটাও সত্য হয়। তাই এটাও বলছে আমি মূলবিন্দু যেদিকে আছে আমি সেই দিকে আমার এলাকা সব। তার মানে এ বলছে টোটাল এই এলাকাটা হচ্ছে অনুকূল এলাকা হবে। এরপরে বলছে এখানে যদি x এর জায়গায় 0 বসাও 0, 0, তাহলে অবশ্যই 0 < 4, এটাও সত্য। এ বলছে আমার অনুকূল এলাকাটা হচ্ছে এই দিকে। তাহলে ভালো করে বুঝে নাও। আর এরা বলছে
x গ্রেটার দ্যান অর ইকুয়াল 0, x এর মান সর্বদাই কি শূন্যের সমান বা শূন্যের চেয়ে বড় হবে। অর্থাৎ a বলছে এই দিক যাবে, আর এ বলছে 5 নাম্বার বলছে এও পজিটিভ দিকে যাবে। এদের সবার মধ্যে কমন এলাকা কোনটা? যদি তোমার কোনো কনফিউশন হয় যে কোনটা আমি খুঁজে পাচ্ছি না, তুমি যে কোনো জায়গায় পেন রাখো। তুমি যদি বলো এই জায়গাটা স্যার কমন রেখার মধ্যে পড়বে, আমি বলছি পড়বে না, কারণ এই রেখাটা বলেছে এর এই দিকে যাবে। আচ্ছা, তাহলে এই জায়গাটা হলো না। এবার তুমি দেখো তো এই জায়গাটা হাত রাখো, এই জায়গাটাই হচ্ছে কমন এলাকা, যেটা আমি একটু অন্য কালার দিয়ে বা ডট 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 দিয়ে দিই, সেটা তোমাদের জন্য ভালো হবে, যেহেতু দুটো কালার ইতিমধ্যে আমি ব্যবহার করে ফেলেছি। এখন তোমরা মনে করো যে এই জায়গাটাই কেন হবে, এই জায়গাটা বাদে কেন এরিয়া হবে না, সেটি আমি তোমাদের একটু দেখাবো। তুমি মনে করো প্রথমে কেন এই এরিয়াটা হলো না। তুমি দেখো এই রেখাটা বলছে এর এই দিকে, তাই এই এরিয়াটা হলো না। তুমি চিন্তা করো এইটুকু কেন হলো না, কারণ এই রেখাটা এর বলছে এর নিচের দিকে যাবে, তাই এই এলাকাটা বাদ গেল। তুমি চিন্তা করো যে এই ছোট অংশটা কেন হলো না, কারণ এই 1 নম্বর বলছে এর নিচের দিকে হবে, এই জন্য এইটা বাদ গেল। হ্যাঁ, তার মানে নিশ্চয়ই তোমরা এইটুকু হচ্ছে আমাদের অনুকূল এলাকা। তাই আমি বলেছিলাম ক্লাসের শুরুতে যে তোমরা ফেসিবল রিজিয়ন অর্থাৎ অনুকূল এলাকা এই ডেফিনেশনটি পড়ে নেবে। তাই বলেছি লেখচিত্র সমাধান এলাকা, এই যে সমাধানের যে এলাকা সেটি আমরা খুঁজে পেলাম, বা অনুকূল এলাকা যেটাকে আমরা বলছি। দেখো এখান দিয়ে শুরু করছি, তাহলে ও এ বি সি ডি ও, আবার ওতে ফিরে আসতে হবে। দেখো এটা ও কি ছিল, ও হচ্ছে মূল বিন্দু, তাহলে মূল বিন্দুর স্থানাঙ্ক 0,0। দেখো এ কার সেট বিন্দু, এ হচ্ছে এই রেখাটা দেখো এই রেখাটা কয় নাম্বার? 5 নাম্বার। 5 নাম্বারের সাথে এই রেখাটা মানে কয় নাম্বার? দেখো 3 নাম্বার, তাই লিখেছি এ হচ্ছে 3 ও, আমি এখানে সিম্বলটা একটু হয়তো উল্টে গেছে, এখানে 4 দিই, এটাকে পাস করে দিই। তাহলে এখানে সমীকরণ একটু চেঞ্জ করে দিই, আমি এটাকে বললাম 4 নম্বর সমীকরণ, এটাকে একটু 5 নম্বর করে দিই। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা আমার বরং এখানে চেঞ্জ করা ভালো। এটা 4 আর এটা হচ্ছে 5 গেল। আচ্ছা, এখানে দেখো x = 0 y এর সমীকরণ, সেটাকে আমরা বলতে ধরেছিলাম 4, সেটা 4ই থাক, আর এটি হচ্ছে আমাদের 5। তাহলে লক্ষ্য করো এই হচ্ছে আমরা দেখছি যে 3 নম্বর আর এই 5 নম্বরের সেট বিন্দু। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক 3 আর 5 কে সমাধান করতে হবে। দেখো 3 নম্বর কি বলছে x = 4, 5 নম্বরে বলছে y = 0, তাহলে স্থানাঙ্ক কত হবে? স্থানাঙ্ক হবে x এর মান 4, y এর মান 0। এবার দেখো b কোথায় আছে? দেখো b হচ্ছে এটা, b কার সেট বিন্দু? এটা হচ্ছে 3 নম্বর আর এটা হচ্ছে 2 নম্বর, তাই লিখেছি 2 ও 3 নং এর সেট বিন্দু। এখন 2 আর 3 কে সমাধান করতে হবে, এটি 2 নম্বর আর এটা 3 নম্বর। 3 নম্বরে বলছে x = 4, x এর মান 4 এখানে বসায় দাও, তাহলে y এর মান পাওয়া 2, তাহলে এখানে দেখো b এর মান হচ্ছে 4,2। একইভাবে এবার দেখো c হচ্ছে 1 আর 2 এর সেট বিন্দু, 1 আর 2 এর সেট বিন্দু। দেখো এই দুটো সমীকরণকে সমাধান করতে হবে। এখন তুমি দুটো সমীকরণকে বিয়োগ করেও নিতে পারো, ক্যালকুলেটর দিয়ে সমাধান করাটা সবচেয়ে ভালো। এই দুটোকে ক্যালকুলেটর দিয়ে সমাধান করে দেখবে সেট বিন্দু হচ্ছে 2,4। d দিকে লক্ষ্য করো, d এটা হচ্ছে আমরা বলছি 4 নম্বর, আর এটা হচ্ছে 4 নম্বর, d এটা হচ্ছে 4 নম্বর, আর এটা হচ্ছে 1 নম্বর। দেখো 1 ও 4 এর সেট বিন্দু, তাহলে কি আছে? d হচ্ছে 1 ও 4, 1 এ হাত দিলাম আর 4 এ হাত দিলাম। দেখো x = 0 এখানে বসায় দাও, তার মানে y = 5 পেয়ে যাচ্ছে, অর্থাৎ x এর মান 0, y এর মান 5। যদি আমার কথা না হতো ভিডিওটি আবার আরেকবার এই জায়গাটা দেখো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এই বিন্দুগুলোর জন্য তোমাকে এখন কার মান বের করতে হবে? দেখো এই z এর মান বের করতে হবে। তাহলে দেখো এখন 0,0 বিন্দুতে z, এই z = কি ছিল? দেখো তো 2x প্লাস, x এর জায়গায় 0 বসিয়েছি, y এর জায়গায় কি 0 বসিয়েছি, তার মানে z এর মান 0। একইভাবে 4,2, x এর জায়গায় 4 বসবে আর y এর জায়গায় 2 বসবে, তাহলে 3 দুগুণী 6 আর এখানে 4 দুগুণী 8, তার মানে 14। ঠিক একইভাবে এই বসানোর পরে দেখো সবচেয়ে বেশি কোনটা পেয়েছি? সবচেয়ে বেশি পেয়েছি এখানে 16। দেখো তাই বলছি c অফ 2,4 বিন্দুতে z এর সর্বোচ্চ মান পাওয়া যায়, অর্থাৎ x এর মান 2, y এর মান 4 আর z ম্যাক্স সংক্ষেপে আমরা এভাবে লিখব z ম্যাক্স মানে কি z এর সর্বোচ্চ মান সেটি হচ্ছে 16। যদি তোমাকে সর্বনিম্ন মান বের করতে বলতো তাহলে একইভাবে z মিন লিখতাম, min সাফিক্সে লিখতাম মিন। তাহলে তোমরা এইভাবে যে কোনো অঙ্ক তোমরা সমাধান করতে পারবে যদি এই অঙ্কটি বুঝে থাকো। আশা করি অঙ্কটি আমি খুব ধীরে ধীরে বুঝিয়েছি, তোমরা যে কেউ এই অঙ্কটি সম্পূর্ণ অঙ্কটি আশা করি তোমরা বুঝতে পারবে। আমি এখন তোমাদের অন্য একটি অঙ্ক একটু দেখাতে চাই। প্রিয় শিক্ষার্থী, এর আগে যে অঙ্কটি করেছি সেটি আসলে একটু খেয়াল করবে, এখানে যে এ বিন্দুতে কিন্তু এ বিন্দুটা বাদ হয়েছিল, এর আগের অঙ্কটি কিন্তু এ বিন্দুটা বের করতে হবে। এটা সম্পূর্ণ একটা নতুন অঙ্ক তোমাদের সামনে,
সেটি আমার তোমাদের বইয়ের 5-1 বলছে নিচের যোগশ্রী প্রোগ্রামকে লেখচিত্রের সাহায্যে সমাধান করে সম্ভাব্য এলাকার কৌণিক বা প্রান্তিক বিন্দু নির্ণয় করে। এখন দেখো আমি তোমাদের সর্বনিম্ন কিভাবে বের করতে হয় সেটাই শেখাবো। ঠিক একই অঙ্ক, একটা অঙ্ক বুঝলে তুমি সবই পারবে। দেখো সর্বনিম্ন, তাহলে ঠিক আগের মতো যে কথাটি লিখেছি, প্রদত্ত শর্ত এই শর্তের সাপেক্ষে এত এর সর্বোচ্চ মান নির্ণয় করতে হবে। বিষয়টা সর্বনিম্ন, আগে লিখেছিলাম সর্বোচ্চ মান নির্ণয় করতে হবে, নাও লিখছি এই শর্তগুলোর সাপেক্ষে এত এর সর্বনিম্ন মান নির্ণয় করতে হবে। এখন যে সমীকরণগুলো আছে সেগুলোকে তোমাকে সেই x/a + y/b আকারে সাজাতে হবে। লক্ষ্য করো, একে যদি তুমি 10 দিয়ে ভাগ করে দাও তাহলে তো -x/10, কিন্তু সেরকম আকার তো হলে হবে না, উপরে শুধু x থাকতে হবে। তাই মাইনাস চিহ্নটা সামনে না লিখে মাইনাস চিহ্নটা তোমার নিচে নিয়ে আসতে হবে। এখানে দেখো, একে যদি 10 দিয়ে ভাগ করো তাহলে 3y/10, কিন্তু 3 তো সাথে থাকলে হবে না, তাই 3 এখানে নিচে ভাগ আকারে, তাহলে y/10/3 আকারে গুণ করে উল্টায় দাও, দেখো সেই 3y/10 হয়ে গেল ইকুয়াল 1। ঠিক এই আকারটি নিশ্চয়ই এখন তোমরা সবাই বুঝবে। এখন প্রশ্ন হচ্ছে এই রেখাগুলো সেম আছে, আমি কোনো চেঞ্জ করিনি। এখন প্রথম যে ছবিটি x অক্ষ বরাবর, দেখো x অক্ষ বরাবর ঋণাত্মক দিকে 10 একক, আমি এই 5 ঘর অন্তর অন্তর ফোঁটা দিয়ে এঁকেছি, এই 5 তাহলে এই 5 10। x অক্ষ বরাবর ঋণাত্মক দিকে খণ্ডিত অংশ 10, y অক্ষ বরাবর 10/3 মানে 3.33। লক্ষ্য করো, এটা যদি 1 2 3 হয় তাহলে 3 ঘরের চেয়ে একটু বেশি। তোমাদের তো গ্রাফ পেপার দিয়ে আঁকবে, তাহলে প্রশ্ন হচ্ছে এর ডিরেকশনটা কোন দিকে, মূল বিন্দুর দিকে না বিপরীত দিকে। তুমি এখানে একটু 0 0 বসায় দেখো, x এর জায়গায় 0, y এর জায়গায় যদি 0 বসাও তাহলে 0 ≤ 10, তাহলে এই অবশ্যই কোন দিকে ডিরেকশন দিবে, অবশ্যই বলবে এ, বলছে এই মূল বিন্দুর দিকে হবে এর এলাকাটা। ঠিক পরেরটাও দেখো, আমি 2 নম্বর রেখেছি, x অক্ষের খণ্ডিত অংশ 6, এই যে 6, আমি এই যে 5 নিয়েছি এই পর্যন্ত, তাহলে এইটুকু হলো 6, y অক্ষের খণ্ডিত অংশ 6, এটি আমি 2 নম্বর। আর 2 নম্বরে যদি 0 0 0 বসাও, 0 ≤ 6, তাহলে এটিও আসলে মূল বিন্দুর দিকে। একইভাবে 3 নম্বর ও মূল বিন্দুর দিকে, 3 নম্বরের ছবি এটা আঁকছি, দেখো এ বলছে মূল বিন্দুর দিকে, আর বাকি দুটো তো তোমাদের জানা আছে। 4 নম্বর বলছে এদিকে যাবে, আর 5 নম্বর বলছে পজিটিভ দিকে যাবে, সব উপরের দিকে, ও বলছে উপরের দিকে আর এ বলছে ডানে। এখন খুঁজে বের করো কমন এরিয়া কোনটা। দেখো আমি ডট 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 দিচ্ছি এখানে, এই যে এলাকাটাই কমন এলাকা। এখন প্রশ্ন হচ্ছে কেন এটি কমন এলাকা। তুমি যে কোনো জায়গা সিলেক্ট করে পেনটা বসাও, আমি এখানে বসালাম। এটা কেন কমন এলাকা না, কারণ এ বলছে এর এই দিকে। এটা কেন কমন এলাকা না, কারণ এই রেখাটা বলছে এর চেয়ে নিচের দিকে। বলে এইটা কেন কমন এলাকা না, তো বলো স্যার এই রেখাটা বলছে এর ওই দিকে। আচ্ছা, এইটা কেন কমন এলাকা না, তুমি বলো স্যার এই রেখাটা বলছে এর ওই দিকে। ঠিক একটু আগে যেভাবে বলেছি যে এর কমন এলাকাটার নাম দিব যে OABCDO, OABCDO, তাই লিখেছি অনুকূল এলাকা। প্রত্যেকটা সেট বিন্দু একটু আগে বের করে কিভাবে বের করতে হয় দেখাইছি এই বিন্দুগুলোর জন্য। এবার কার মান বের করতে হবে, যে z = যেটা দেয়া ছিল, কোনটা দেয়া ছিল, z = 2y - x, তাহলে আগে y এর মান বসবে পরে x এর মান বসবে, এটা কিন্তু খেয়াল করতে হবে, 2y - x। ঠিক একইভাবে বসাইছি। তুমি এখানে দেখো সবচেয়ে ছোট কোনটা, দেখো এখানে সবচেয়ে ছোট, নিশ্চয়ই তোমরা লক্ষ্য করতে পারছো যে সবচেয়ে ছোট হচ্ছে -2। তাহলে কোন বিন্দুতে, a of 2, 0 বিন্দুতে। একটু আগে যে অঙ্কটি করেছি সেখানে কিন্তু এই বিন্দুটা বসানো হয়েছিল, মানে অবশ্যই তোমরা বসিয়ে নেবে। তাহলে এই বিন্দুতে z এর এখানে আছে সর্বনিম্ন মান পাওয়া যায়। তাহলে আমার যে অঙ্ক উত্তর সেটা হচ্ছে z mean, অর্থাৎ z এর সবচেয়ে সর্বনিম্ন মান হচ্ছে এই দুটো অঙ্ক। তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে তোমরা এখান থেকে তোমাদের বইয়ে 2 3 4 5 দাগে যে অঙ্কগুলো আছে প্রত্যেকটি অঙ্ক তোমরা এখান থেকে পারবে, আমি সেই আশা ব্যক্ত করি। সুতরাং তোমরা এই অঙ্কটি পুরো করে যারা হোমওয়ার্ক করতে চাও, তোমরা প্রত্যেক দাগ থেকে, অর্থাৎ আজকের ক্লাস দেখে যারা হোমওয়ার্ক করতে চাও, তোমরা 2 দাগে 2 3টা অঙ্ক করবা, যে 2 3 4 এবং 5, এই অঙ্কগুলো নিশ্চয়ই তোমরা হোমওয়ার্ক করতে পারবে। যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং আমার খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের বলছি, তোমরা দ্বাদশ শ্রেণীতে ভর্তি এখনো যারা হওনি সবাইকে খুব দ্রুত ভর্তি হওয়ার জন্য বোর্ড কর্তৃক নির্দেশনা দেওয়া হয়েছে। সুতরাং খুব দ্রুত দ্বাদশ শ্রেণীতে ভর্তি হয়ে যাও, তোমরা খুব দ্রুত দ্বাদশ শ্রেণীতে ভর্তি হবে সবাই, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই আশাবাদ এই কামনাই করি।